আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমাদের কথা ছিল আমরা ৭ নাম্বার ক্লাসে সমাপনী দাখিলা, ব্যাংক সমন্বয় বিবরণী এবং একতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। এর পূর্বে আমরা হিসাব বিজ্ঞানের উপর ৬টি ক্লাস শেষ করেছি। সেই ধারাবাহিকতায় আমাদের ৭ নাম্বার ক্লাস। এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী এবং একতরফা দাখিলা পদ্ধতি থেকে ম্যাথ চলে আসে। অর্থাৎ একতরফা দাখিলা পদ্ধতি থেকে ম্যাথ পরীক্ষায় ১০০% না আসলেও আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী থেকে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে একটা না একটা এমসিকিউ চলে আসে। বিশেষ করে ম্যাথ চলে আসে। সেই বিষয়গুলা আমরা বিশ্লেষণ করব, দেখব এবং শিখব। তো বেশি কথা না বলে আমাদের ক্লাস চলো শুরু করি। ১ম এ আমরা শিখব সমাপনী দাখিলা। একে ইংরেজিতে কি বলে? ক্লোজিং এন্ট্রি। অর্থাৎ সমাপনী দাখিলার মাধ্যমে আমরা বুঝতে পারছি সমাপনী অর্থাৎ বছর শেষে এটা বন্ধ করে দেওয়া হবে। আচ্ছা পড়ি। হিসাবকাল ধারণা অনুযায়ী, কোন ধারণা অনুযায়ী? হিসাবকাল ধারণা অনুযায়ী। কারণ সমাপনী আছে বছর শেষে, এজন্য হিসাবকাল হিসাবের শেষে। হিসাবকাল ধারণা অনুযায়ী হিসাবকাল শেষে অস্থায়ী বা নামিক হিসাবসমূহ। এখন অস্থায়ী বা নামিক হিসাব কি আমরা নিচে পড়ব। এই অস্থায়ী বা নামিক হিসাবসমূহ বন্ধ করে এদের জের মালিকানা সত্ত্ব হিসাবে স্থানান্তর করার জন্য যে দাখিলা দেওয়া হয় তাকে সমাপনী দাখিলা বলে। তাহলে আমরা কি পেলাম? এই আমাদের অস্থায়ী বা নামিক হিসাবসমূহ বন্ধ করে মালিকানা সত্ত্ব হিসাবে স্থানান্তর করা হয় যে দাখিলার মাধ্যমে, সেটাই কি সমাপনী দাখিলা। আর্থিক বিবরণী প্রস্তুত করার পর সমাপনী দাখিলা দেওয়া হয়, যা হিসাব চক্রের একটি আবশ্যিক ধাপ। এ ধাপটি সাধারণত বার্ষিক হিসাবকাল শেষে সম্পূর্ণ করা হয়। ফলে এর ফলে আমাদের কি অস্থায়ী হিসাবসমূহর সম্পূর্ণ বছরের তথ্য ধারণ করে। অর্থাৎ কোনো তথ্য বাদ যায় না। কারণ কি? আর্থিক হিসাব বিবরণী প্রস্তুত করার পরে এই সমাপনী দাখিলা দেওয়া হয়, অর্থাৎ বছর শেষে। যার ফলে সমস্ত তথ্য আমরা পেয়ে যাই। অর্থাৎ সমস্ত অস্থায়ী এবং নামিক হিসাবগুলো রয়ে যায়। এখন স্থায়ী হিসাব বনাম অস্থায়ী হিসাব বা নামিক হিসাব কি সেগুলা পড়ব। স্থায়ী বা বাস্তব হিসাবসমূহ। স্থায়ী মানে কি? এটার স্থায়িত্ব বেশি হবে। অর্থাৎ এটা বাতিল হবে না। ১ বছরের পর ১ বছর থেকে আরেক বছর, আরেক বছর থেকে আরেক বছর এভাবে চলতে থাকবে। আমরা পড়ি তাহলেই বুঝবো। স্থায়ী হিসাবের আরেক নাম কি? বাস্তব হিসাব। যে হিসাবের জের পরবর্তী হিসাবকালে স্থানান্তর করা হয় তাকে স্থায়ী হিসাব বলে বা বাস্তব হিসাব বলে। উদাহরণ: সকল স্থায়ী ও চলতি সম্পত্তি এবং একই সাথে বিপরীত সম্পত্তি কি আমাদের স্থায়ী হিসাবের মধ্যে যাবে। এছাড়াও সকল দীর্ঘমেয়াদী ও চলতি দায় এবং বিপরীত দায়। এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে মালিকের মূলধন, যৌথ মূলধনের ক্ষেত্রে শেয়ার মূলধন ও শেয়ার অধিহার, ট্রেজারি স্টক এবং সংরক্ষিত আয়, এই সবই কি আমাদের স্থায়ী হিসাবের মধ্যে যাবে। স্থায়ী হিসাব কি হয়? স্থায়ী হিসাবসমূহ সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করে দেওয়া হয় না। অর্থাৎ এই সমস্ত হিসাবসমূহ যদি ২০২৫ সালে আমরা হিসাব করি, ২৬ সালে আমরা নিয়ে যাব। কিন্তু আমাদের অস্থায়ী নামিক হিসাবগুলো তার ব্যতিক্রম। অর্থাৎ এই অস্থায়ী এবং নামিক হিসাবসমূহ এই সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়। এবং অস্থায়ী এবং নামিক হিসাবগুলো কি, কি তা আমরা দেখব। যেসব হিসাবের জের পরবর্তী হিসাবকালে স্থানান্তর করা হয় না তাদেরকে অস্থায়ী হিসাব বলে। উদাহরণস্বরূপ যেমন সকল আয়, আয়ের সাথে বিপরীত আয়সমূহ, সকল ব্যয়, ব্যয়ের সাথে বিপরীত ব্যয়সমূহ, এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে মালিকের উত্তোলন, যৌথ মূলধনী ব্যবসায়ের ক্ষেত্রে কি লভ্যাংশ হিসাব। এই সবই কি আমাদের অস্থায়ী হিসাব। এই অস্থায়ী হিসাবসমূহ কি সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করে দেওয়া হয় এবং কোথায় নিয়ে যাওয়া হয়? আমাদের এই যে মালিকানা সত্ত্বে নিয়ে যাওয়া হয়। তো আমরা এই ৪ টা ভালোভাবে দেখব। কারণ কি? এখান থেকে আমাদের এমসিকিউ চলে আসবে। এখন আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। তারপর আমরা কি ব্যাংক সমন্বয় বিবরণীতে চলে যাব। ১ নাম্বার এমসিকিউ এ কি বলেছে? নিচের কোন হিসাবটি বছর শেষে বন্ধ করা হয় না? কোন হিসাব বন্ধ করা হয় না? আমরা পড়ে আসলাম যে অস্থায়ী বা নামিক হিসাবসমূহ বন্ধ করে দেওয়া হয়। কিন্তু স্থায়ী হিসাব কি? বন্ধ করা হয় না। তো আমরা স্থায়ী হিসাব কি? এই যে প্রাপ্য হিসাব একটা চলতি সম্পদ না? সম্পদ স্থায়ী হিসাব আমরা শিখে আসছি। এজন্য এটা সঠিক উত্তর হবে। অন্যদিকে কি বিক্রিত মালের ক্রয় মূল্য কি? নামিক হিসাব বা অস্থায়ী হিসাব। বিক্রয় আয় অস্থায়ী হিসাব, অবচয় খরচ অস্থায়ী হিসাব। এগুলো আমরা কোথায় পেয়েছি? এই যে এই চার্টে পেয়েছি। ২ নাম্বারে বলা হয়েছে কোন হিসাবটি বছর শেষে বন্ধ করে দেওয়া হয়? এটা অনেকবার আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরছে। বা কোন হিসাবটির জন্য হিসাব বছর শেষে সমাপনী দাখিলা প্রদান করতে হয়? সমাপনী দাখিলা মানে কি আমাদের?
অস্থায়ী অস্থায়ী হিসাবসমূহ বন্ধ করে দেওয়া। তাহলে এখানে বলা হচ্ছে অস্থায়ী হিসাব কোনটা? যেমন মূলধন, অনুপার্জিত আয় একটা দায়, অগ্রিম বীমা সম্পদ এগুলো কি আমাদের স্থায়ী হিসাব। কিন্তু অন্যদিকে উত্তোলন আমাদের নায়মিক বা অস্থায়ী হিসাব। ৩ নাম্বারে বলা আছে কোন হিসাবটি বছর শেষে বন্ধ করে দেওয়া হয়? বছর শেষে নামিক হিসাব বন্ধ করে দেওয়া হয়। এখানে নামিক হিসাব আছে কয় ফেরত? এটা কি? বিপরীত ব্যয়। অনুপার্জিত রাজস্ব আয় কি? দায়। পুঞ্জীভূত অবচয়, বিপরীত সম্পত্তি, কুঋণ সঞ্চিতি এগুলো আমাদের কি? স্থায়ী হিসাব। তারপরে আছে এটা ৪ নাম্বার হবে আমাদের নিচের কোনটি অস্থায়ী হিসাব? অস্থায়ী হিসাব। এই যে নাম্বার ভাড়া হিসাব কি আমাদের অস্থায়ী হিসাব। অন্যদিকে নগদান হিসাব সম্পদ স্থায়ী হিসাব, মজুত পণ্য সম্পদ স্থায়ী হিসাব, ব্যাংক হিসাব সম্পদ স্থায়ী হিসাব। এই সবই কি আমাদের স্থায়ী হিসাব। ভাড়া হিসাব শুধু অস্থায়ী হিসাব। এই টাইপের প্রশ্নই তোমাদের চলে আসবে। তারপরে ৪ নাম্বারে কি আছে? সমাপনী জাবেদার মাধ্যমে কোন হিসাবটি বন্ধ করে দেওয়া হয়? সমাপনী জাবেদার মাধ্যমে কি খরচগুলা বন্ধ করে দেওয়া হয়, আয়গুলা বন্ধ করে দেওয়া হয়। অস্থায়ী হিসাব সবগুলোই আমাদের কি? এখানে সবগুলাই নামিক হিসাব। এই নামিক হিসাবগুলো বন্ধ করে দেওয়া হয়। তারপরে ৫ নম্বরে বলা আছে নিচের কোন হিসাবটি আয় সারাংশ হিসাবে বন্ধ করা হয় না? বন্ধ করা হয় না স্থায়ী হিসাব। এই যে মজুত পণ্য স্থায়ী হিসাব। বিক্রয় বাট্টা, ক্রয় বাট্টা এগুলো কি নামিক হিসাব। তারপরে এই ছিল আমাদের কি? আমাদের সমাপনী দাখিলা। অর্থাৎ সমাপনী দাখিলা দেওয়ার ওই টাইপের ম্যাথ আমাদের করার দরকার নাই। অর্থাৎ এমসিকিউ আসলে আমাদের এই টাইপের এমসিকিউ চলে আসবে। অর্থাৎ প্রয়োজনের বাইরে তোমাদের বেশি কিছু দেওয়া হয়নি। তারপরে আমরা চলে যাব ব্যাংক সমন্বয় বিবরণী। ব্যাংক সমন্বয় বিবরণী। অর্থাৎ ব্যাংক সমন্বয় বিবরণী কি? এখন সেটা আমরা জানব। চেকের মাধ্যমে টাকা উত্তোলন করা যায় এমন ধরনের ব্যাংক হিসাবের ক্ষেত্রে লিপিবদ্ধকরণের সময়ের পার্থক্য এবং যে কোনো পক্ষের ভুলের কারণে ব্যাংকের বই এবং আমানতকারী বইয়ের মধ্যে যে গরমিল সৃষ্টি হয় সেই গরমিল ঠিক করার জন্যই আমাদের কি ব্যাংক সমন্বয় করা হয়। অর্থাৎ আমি ব্যবসায়ী, আমি একটা ব্যাংক হিসাব করলাম এবং আমার ব্যবসায়ী প্রতিষ্ঠান চালালাম। এক্ষেত্রে আমার বিভিন্ন প্রয়োজনে ব্যাংক থেকে চেকের মাধ্যমে টাকা উত্তোলন করতে হতে পারে। বিভিন্ন সময়ে উত্তোলন করার সাপেক্ষে ব্যাংকে তারা এক ধরনের হিসাব রাখে এবং আমার প্রতিষ্ঠানে একজন হিসাবরক্ষক হিসাব রাখে নগদান হিসাবে। দেখা গেছে যে বছর শেষে বা মাস শেষে আমাদের এই হিসাবের কিছুটা গরমিল তৈরি হয়। সেই গরমিল ঠিক করার জন্য আমাদের কি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়। এখন ব্যাংক সমন্বয় বিবরণী এটা কে প্রস্তুত করে? আমানতকারী প্রতিষ্ঠানের এমন একজন কর্মকর্তা কর্তৃক ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা উচিত যার সাথে প্রতিষ্ঠানের ব্যাংক জমা সংক্রান্ত লেনদেনের সম্পর্ক বা দায় দায়িত্ব নেই। অর্থাৎ আমানতকারী প্রতিষ্ঠান অর্থাৎ যে ব্যাংক হিসাব খুলবে যে ব্যবসায়ী তার ব্যবসায়ের এমন একজন কর্মকর্তার এই ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা উচিত যার সাথে আর্থিক কোনো সম্পর্ক নেই। অর্থাৎ সে একজন কর্মকর্তা প্রতিষ্ঠানের শুধু। এর ফলে কি হবে জালিয়াতি এবং গোঁজামিলের সম্ভাবনা কি প্রতিরোধ করা যাবে এবং সঠিক তথ্য বের হবে। এখন এটা কেন প্রস্তুত করা হয় ব্যাংক সমন্বয় বিবরণী? আমানতকারী প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিপরীতে সঠিক ব্যাংকের প্রদর্শন করা হয়েছে কিনা তা যেন হিসাব তথ্যের ব্যবহারকারী বিন্দু যাচাই করে দেখতে পারেন। অর্থাৎ আমানতকারী তার ব্যবসায়ের একটা সময় শেষে আর্থিক বিবরণী প্রস্তুত করবে না। এই আর্থিক বিবরণী আমাদের কি এক ধরনের তথ্যের ব্যবহারকারী আছে। তারা যাচাই বাছাই করে প্রতিষ্ঠানের সিদ্ধান্ত নিবে। তারা যেন সঠিক হিসাবটা পায় সেজন্য আমাদের আ বিবরণী ব্যাংক সমন্বয় বিবরণী প্রতিষ্ঠানের জন্য প্রস্তুত করা খুবই জরুরি। এটা প্রস্তুত করা হয় কি পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। প্রায়ই পরীক্ষায় চলে আসে ব্যাংক সমন্বয় বিবরণী কোন নীতি অনুযায়ী প্রস্তুত করা হয়? এটা হবে পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। এখন ব্যাংক সমন্বয় বিবরণী আসলে কিভাবে প্রস্তুত করা হয়? ব্যাংক বইয়ে আমানতকারীর নামে সারা মাসে যেসব লেনদেন লিপিবদ্ধ হয়েছে তার সংক্ষিপ্ত বিবরণ আমানতকারীকে জানানোর জন্য ব্যাংক কর্তৃক সনাতন পদ্ধতিতে পাসবই এবং আধুনিক পদ্ধতিতে ব্যাংক বিবরণী প্রস্তুত করা হয়। অর্থাৎ একজন ব্যবসায়ী যখন ব্যাংকে তার হিসাব খুলবে তখন ব্যাংক কি করবে সনাতন পদ্ধতিতে পাসবই বা আধুনিক পদ্ধতিতে ব্যাংক বিবরণী প্রস্তুত করবে। সেই বিবরণী কি আমাদের আমানতকারীকে দিয়ে দিবে। আমানতকারী সেটা বিশ্লেষণ করে অ্যা ২ পক্ষ বিচার বিশ্লেষণ করে আমানতকারীর পক্ষ থেকে একজন কর্মকর্তা কি আমাদের এই ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করবে। সেটাই বলা হচ্ছে। এখন এই ব্যাংকের সাথে কি বিষয় সমন্বয় হয় এবং আমানতকারীর সাথে কি বিষয় সমন্বয় হয় এগুলা মনে রাখা খুবই জরুরি।
এগুলো কিভাবে মনে রাখবো? এগুলো মনে রাখার জন্য আমাদের বিশেষ করে আমাদের পরীক্ষায় আ বিভিন্ন গুঁজামিল অর্থাৎ আ অসমন্বিত বিষয় দিয়ে দিবে। সেগুলো কি আমাদের সমাধান করতে হবে। এই বিষয়গুলো সমাধান করার জন্য কি আমাদের সমন্বিত বা সঠিক জের নির্ণয়ের উদ্দেশ্যে কি করতে হবে? আমাদের একটা চার্ট শিখতে হবে। এই চার্টটা খুবই গুরুত্বপূর্ণ। এটার মাধ্যমেই আমরা সমস্ত হিসাব নিকাশ করে ফেলবে। এখানে কি, কি দেওয়া আছে এই চার্টটা খুবই মনোযোগ সহকারে খেয়াল করতে হবে। এখানে বলা আছে অর্থাৎ উদ্দীপকে আমাদের কয়টি বিষয় থাকবে? উদ্দীপকের শুরুতে ব্যাংক বিবরণী পাস বই অনুযায়ী অসমন্বিত জোট এটা থাকতে পারে। তখন বলতে পারে যে ব্যাংক বিবরণী বা পাস বইয়ের সমন্বিত বা সঠিক জের কত? অর্থাৎ এটা দিয়ে দিবে এটা বের করতে বলতে পারে। তারপরে কি আমাদের এটাও দিয়ে দিতে পারে। এটা দিয়া দিতে পারে আমাদের এই নিচেরটা বের করতে হতে পারে। আবার অপরপক্ষে এই ২ টা উপরের ২ টাও থাকতে পারে, নিচের ২ টাও থাকতে পারে। আমাদের যেকোনো এক সাইড বেছে ম্যাথ করতে হবে। তখন ২ সাইড করা যাবে না। এই হলো এক ধরন। খেয়াল করতে হবে কি ধরন? ১ম এ আমাদের এইটা দেওয়া থাকতে পারে, এটা বের করতে হতে পারে। অথবা এইটা দেওয়া থাকতে পারে, আমাদের এই নিচেরটা বের করতে হতে পারে। অথবা উপরের ২ টাও দেয়া থাকতে পারে, নিচের ২ টাও দেওয়া থাকতে পারে। যেকোনো এক সাইড থেকে আমাদের এক সাইডের বিষয়গুলা নিয়ে ম্যাথ করতে হবে। এখন আরেকটা নিয়ম হতে পারে কি? বলে দিছে কি ব্যাংক বিবরণী বা পাস বই অনুযায়ী অসমন্বিত জের দেওয়া আছে শুরুতে এবং আমাদের বের করতে বলল কি শেষে আমানতকারীর বই বা নগদান বইয়ের সমন্বিত বা সঠিক জের। অর্থাৎ দেয়া আছে এটা বের করতে বলল এটা। তখন আমরা কি করব? তখন আমরা যে নিয়মটা ফলো করব, এই যে আমাদের এই পাশে আছে না? এই পাশের এই বিষয়গুলো যেমন আছে তেমনভাবে যোগ-বিয়োগ করব। করার পর আমাদের যেহেতু এটা চাইছে তাহলে এই ঘরে আসতে হবে। এই ঘরের বিষয়গুলো এই যে এখানে যোগ আছে না? বিয়োগ করে দিব এর সাথে। এখানে মাইনাস আছে না? এখানে যোগ করে দিব। এখানে প্লাস থাকলে মাইনাস করে দেব, প্লাস থাকলে মাইনাস থাকলে প্লাস করে দিব। অর্থাৎ বিপরীত করে দিব। তারপর শেষে আমাদের যে রেজাল্ট থাকবে সেটাই কি আমানতকারীর বই বা নগদান বইয়ের সমন্বিত সঠিক জের। এখন আবার উল্টাটা দিতে পারে। কিভাবে? এই যে এটা দেওয়া আছে এটা বের করতে বলতে পারে। তখন কি করব? এইগুলা স্বাভাবিক নিয়মে করব। এই বিষয়গুলো এগুলার সাথে কি বিপরীতভাবে করে দিব। অর্থাৎ এখানে প্লাস আছে এই এন্ট্রি গুলা মাইনাস করে দিব। এখানে মাইনাস আছে এই এন্ট্রি গুলা এখানে প্লাস করে দিব। তারপর শেষে যে রেজাল্ট আসবে সেটাই আমাদের কি হবে? এইটা হবে। আমরা প্র্যাকটিক্যালি বিষয়গুলা দেখব। যেমন একটা এমসিকিউ দেয়া আছে, প্রাপ্য হিসাব থেকে চেক প্রাপ্তি ৳৩,২৫০ আমরা প্রাপ্য হিসাব থেকে চেক পাইছি। কত টাকা? ৳৩,২৫০ যা ভুলে নগদান বইতে কত লেখা হয়েছে? ৳৩,৫২০ আমরা পাইছি হলো ৳৩,২৫০ ভুলে নগদান বইয়ে কত লিখে ফেলছি? ৳২৭০ বেশি লিখে ফেলছি। এই ভুলটি ব্যাংক সমন্বয় বিবরণীতে কিভাবে দেখাতে হবে? কিভাবে দেখাবা? এই ম্যাথটা আমরা কিভাবে করব? এই দেখো এখানে একটা ব্যাংক বিবরণীর পাশ লিখলাম, আরেকটা কি নগদান বইয়ের পাশ লিখলাম। এখন আমরা এই উদ্দীপকের বিষয়গুলো বসিয়ে দিব। কি বলা আছে? প্রাপ্য হিসাব থেকে চেকে প্রাপ্তি এই যে ৳৩,২৫০ এটা কি করা হয়েছে আমাদের? যা ভুলে নগদান বইতে কত লেখা হয়েছে? ৳৩,৫২০ এই যে নগদান বই এই যে আমরা লিখে দিলাম ৳৩,৫২০ কিন্তু আমাদের ব্যাংক বিবরণীতে তো ঠিকই লেখা হয়েছে ৳৩,২৫০ ব্যাংক বিবরণীতে ভুল লেখা হয় নাই। অর্থাৎ ব্যাংক বিবরণীতে যত টাকা প্রাপ্য হিসাব থেকে পাইছি তত টাকায় ব্যাংকের আ লোকেরা লিখে ফেলছে, যোগ করে ফেলছে। কিন্তু আমরা কি করছি? আমরা ৳২৭০ বেশি লিখে ফেলছি। বেশি লিখে ফেলছি না? অর্থাৎ পাইছি ৳৩,২৫০ লিখে ফেলছি ৳৩,৫২০ এখানে এই যে ৳২৭০ বেশি লেখা হইছে এই ৳২৭০ এখান থেকে বিয়োগ করলে কিন্তু আমাদের এটার সাথে মিলে যাবে। অর্থাৎ ২ পাশ সমান করতে হবে। ২ পাশ সমান করার জন্য আমাদের ৳২৭০ বিয়োগ করতে হবে। ৳২৭০ কোন জায়গা থেকে বিয়োগ করতে হবে? এই যে নগদান বই থেকে। তাহলে সঠিক উত্তর কি হবে? নগদান বই থেকে বিয়োগ হবে ৳২৭০ অর্থাৎ সঠিক উত্তর ডি হবে। অর্থাৎ আমাদের কি বলছে? আমাদের ২ টা পাস থাকবে। একবার নগদান বই, আমানতকারীর বই, আরেকটা ব্যাংক বিবরণীর বই। আমরা কি করছি? প্রাপ্য হিসাব থেকে চেক পাইছি। কোথায় চেক দিচ্ছে? এটা ব্যাংকে দিছে। ব্যাংকে ৳৩,২৫০ লিখে ফেলছে। কিন্তু আমরা নগদান বইয়ে ৳৩,২৫০ র জায়গায় ৳৩,৫২০ লিখে ফেলছি। অর্থাৎ ৳২৭০ বেশি লিখে ফেলছি। এটা আমাদের মাইনাস করে দিতে হবে না? অর্থাৎ ব্যাংক বিবরণীর সাথে সমান করতে হবে। এজন্য আমরা কি নগদান বই থেকে ৳২৭০ বিয়োগ করে দিব। তারপরে আছে কি ২ নাম্বার ম্যাথ। ২ নাম্বার ম্যাথে কি আছে?
অর্থাৎ ব্যাংক মিলকরণ বিবরণী প্রস্তুতের পূর্বে শেয়ারের নগদান স্থিতি ছিল ৳৪,৮০০। নগদান বইয়ের পরিমাণ কত ছিল আমাদের ৳৪,৮০০। একজন দেনাদার ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যাংকে সরাসরি জমা দিছে কত? ৳১৪৮০। আমরা পরে যাই। পরে আমরা কি আমাদের ছকের মাধ্যমে ফেলে আমরা রেজাল্টগুলো বসিয়ে অঙ্ক করে ফেলবো। একদম ইজি বিষয়। তারপরে কি ব্যবসায় প্রতিষ্ঠান একটি ৳৬০০ র চেক একজনকে দিয়েছে যা এখনো কি ব্যাংকে উপস্থাপন করা হয়নি। অর্থাৎ আমরা কয়েকটি বিষয় পেলাম। নগদান স্থিতির পরিমাণ কত? ৳৪,৮০০। একজন দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিয়েছে কত? ৳১৪৮০ এবং ব্যবসায় প্রতিষ্ঠান একটি চেক কি দিয়ে ফেলছে অ দেনা পাওনাদারকে অর্থাৎ যে পায় তাকে দিয়ে ফেলছে সে কিন্তু ব্যাংকে এখনো উপস্থাপন করেনি এবং ব্যাংক সেবা বাবদ ৳৩০০ দেখিয়েছে। এটা কি ব্যাংক পাসবইয়ে কত টাকা স্থিতি দেখানো হয়েছে? এটা বের করতে হবে। তাহলে আমরা ছক কি আমাদের? আমাদের ছক হলো এটা। এই ছকে কি আছে আমাদের? ব্যাংক বিবরণী পাসবই অনুযায়ী অসমন্বিত যে অবদানের পরিমাণ কত ছিল আমাদের? এই যে ৳৪,৮০০। আচ্ছা ৳৪,৮০০ আমরা বসিয়ে দিলাম। তারপরে কি? একজন দেনাদার ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যাংকে সরাসরি জমা দিয়েছে। একজন দেনাদার ব্যবসায় প্রতিষ্ঠানে ব্যাংকে জমা দিয়েছে। অর্থাৎ আমাদের ব্যাংক হিসাবে কেউ টাকা জমা দিলে সেটা কি ক্রেডিট মেমোরান্ডাম হবে। আর আমাদের ব্যাংক থেকে টাকা খরচ হয়ে গেলে কি সেটা ডেবিট মেমোরান্ডাম হবে। অর্থাৎ আমাদের ব্যাংকে টাকা জমা হয়েছে। অর্থাৎ ক্রেডিট মেমো সমূহে এই অঙ্কটা যাবে। অর্থাৎ ব্যাংকে টাকা জমা হয়েছে কত টাকা? ৳১৪৮০। এই যে ৳১৪৮০ বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে কি আমাদের আরেকটা আছে কি ব্যবসায় প্রতিষ্ঠান একটি ৳৬০০ চেক একজনকে দিয়েছে যা এখনো ব্যাংকে উপস্থাপন করা হয়নি। এটা কি আমাদের বকেয়া বা অপরিশোধিত চেক। বকেয়া বা অপরিশোধিত চেক। এখন আমাদের এটা কি করতে হবে? এখানে আমাদের কি আছে? মাইনাস আছে। এখানে প্লাস করতে হবে। কেন করতে হবে? আমাদের চেয়েছে কি? অর্থাৎ আমাদের দেওয়া আছে নগদান বই অনুযায়ী অসমন্বিত জের। এটা শুরুতে দেওয়া আছে। আমাদের বের করতে বলছে কি? ব্যাংক পাস বইয়ে কত টাকা স্থিতি থাকবে? অর্থাৎ এটা বলছে। তাহলে এইগুলো আমরা যোগ করব আর এই বিষয়গুলো কি বিপরীত করে দিব। অর্থাৎ এই যে ২ টা পাইছি যা আছে তাই বসিয়ে দিয়েছি। পরের একটা অপশনে কি আমরা এইখানে পেয়েছি। সেটা কি মাইনাসে ছিল, আমরা কি প্লাস করে দিছি। তারপরে কি হইছে? তারপরে ব্যাংক তার সেবা বাবদ ৳৩০০ দেখিয়েছে। অর্থাৎ ব্যাংক তার খরচ দেখিয়েছে। এটা কি ক্রেডিট মেমোরান্ডাম হবে। অর্থাৎ আমাদের আমানতকারী অর্থাৎ ব্যাংক হিসাব থেকে টাকা কমে যাবে। এটা খরচ হবে। এই যে ৳৩০০ কমিয়ে দিলাম। এখন এই ৪,৮০০ ৳৪,৮০০ র সাথে ৳১৪৮০ যোগ করে দিলে এবং এখান থেকে ৳৩০০ বিয়োগ করে দিয়ে ৳৬০০ যোগ করলে আমাদের রেজাল্ট আসবে ৳৬,৫৮০। এটাই উত্তর হবে। তাহলে আমরা কেমনে করলাম এই অঙ্কটা? আমাদের দেওয়া আছে কি? এইটা। এই যে এইটা। আমাদের বের করতে বলছে কি? এইটা। তাহলে এই বিষয়গুলো স্বাভাবিকভাবে যেরকম আছে ছক অনুযায়ী সেরকমভাবে বসিয়ে দিব। এই, এই পাশে কোনো বিষয় আসলে সেটা কি? সেটা যদি প্লাস থাকে মাইনাস করে দিব, মাইনাস থাকলে প্লাস করে দিব। অর্থাৎ আমরা একটা কি পেয়েছি? বকেয়া চেক। এই বকেয়া চেক কি এখানে মাইনাস আছে? এজন্য এইগুলোর সাথে কি প্লাস করে দিব। তারপরে আমাদের যোগ-বিয়োগ করার পরে সঠিক উত্তর কি? ৳৬,৫৮০ হবে। এই ছিল আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীর ম্যাথ। এই টাইপের ম্যাথই আমাদের বিশেষ করে চলে আসবে। আমরা আরেকটা ম্যাথ দেখি। সটুট কোম্পানি ৳৬২,৩০০ জেরসহ একটি ব্যাংক বিবরণী পেল। সমন্বয় সংক্রান্ত আইটেমের মধ্যে মধ্যে বকেয়া চেক কত? ৳১৪৫০ এবং পথিমধ্যের আমানত কত? ৳৮,৫০০ অন্তর্ভুক্ত ছিল। কোম্পানির সমন্বিত ব্যাংক কত? আমাদের সমন্বিত ব্যাংক চাইছে। অর্থাৎ আমাদের কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে ব্যাংক বিবরণী। এই যে ব্যাংক বিবরণী বা পাসবই অনুযায়ী কত দেওয়া আছে? ৳৬২,৩০০। এই যে ৳৬২,৩০০ বসিয়ে দিলাম। তারপরে আমাদের চাইছে কি সমন্বিত ব্যাংকের এই যে ব্যাংক এই যে এই সমন্বিত এটা চাইছে। তাহলে এই পাশ করে দিব। আমাদের এই পাশ দরকার নেই। তাহলে আমরা কি এই আইটেমটা বসিয়ে দিলাম। তারপরে কি সমন্বয় সংক্রান্ত আইটেমের মধ্যে বকেয়া আছে কত? ৳১৪৫০। এই যে বকেয়া চেক কি মাইনাস হয়। এই যে ৳১৪০০ মাইনাস করে দিলাম। এখন তারপরে কি আমাদের পুঁথির মধ্যে আমানত।
পুঁথির মধ্যে আমানত এই যে প্লাস হবে। ট্রানজিটে জমা বা পুঁথির মধ্যে আমানত আর ৳৮,৫০০ অর্থাৎ ৳৬২,৩০০ র সাথে যদি ৳৮,৫০০ যোগ করে দেই এবং ৳১৪৫০ বিয়োগ করে দেই, তাহলে আমাদের এই যে এখানে একটা রেজাল্ট চলে আসবে। সেই রেজাল্ট কি হবে আমাদের? সেই রেজাল্ট হবে আমাদের ৳৬৯,৩৫০। এটাই আমাদের সঠিক উত্তর। অর্থাৎ আমরা কি পেলাম? আমাদের এই যে এইটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে, আমাদের বের করতে হবে এটা। তাহলে এই যে এখানে যেভাবে বলা আছে সেইভাবে আমরা বসিয়ে ম্যাথটা করে ফেলবো। তারপরে আমরা চলে যাব কি একতরফা দাখিলা, একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব-নিকাশ। এখানেও আমাদের ম্যাথ আছে। বিষয়গুলো খেয়াল করতে হবে। দুতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ না করে অসম্পূর্ণ পদ্ধতিতে হিসাব রাখাকে একতরফা দাখিলা পদ্ধতি বলে। এ পদ্ধতিতে কিছু লেনদেনের ২ পক্ষের হিসাব রাখা হয়, কিছু লেনদেনের ১ পক্ষের হিসাব রাখা হয়। আবার কিছু লেনদেনের কোনো পক্ষের হিসাবই রাখা হয় না। একতরফা দাখিলা পদ্ধতিতে ব্যক্তিগত হিসাব এবং নগদান হিসাব রাখা হয়। অন্য কোনো সম্পত্তি কিংবা নামিক হিসাব রাখা হয় না। একতরফা দাখিলা পদ্ধতিতে কি যদি নগদান হিসাব রাখা না হয় অর্থাৎ শুধু ব্যক্তিবাচক হিসাব অর্থাৎ ব্যক্তিবাচক হিসাব কি? দেনাদার ও পাওনাদার হিসাব রাখা হয় তাহলে আমাদের কি সেটা কি বিশুদ্ধ একতরফা দাখিলা পদ্ধতি বলা হয়। একতরফা দাখিলা পদ্ধতি থেকে আমাদের মেয়াদ চলে আসে। কি মেয়াদ আছে? আমরা নিচে দেখব। একতরফা দাখিলা পদ্ধতিতে প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয়। অর্থাৎ প্রারম্ভিক মূলধন আমরা কিভাবে নির্ণয় করব? প্রারম্ভিক মোট সম্পত্তি থেকে প্রারম্ভিক মোট দায় বাদ দিলে আমরা কি প্রারম্ভিক মূলধন পাবো। সমাপনী মূলধন কিভাবে পাবো? সমাপনী মোট সম্পদ থেকে সমাপনী মোট দায় বাদ দিলে আমরা সমাপনী মূলধন পাবো। এটা আমাদের অঙ্ক করতে সময় লাগবে। অনেক সময় এটা বের করা থাকবে, অনেক সময় বের করা থাকবে না। একতরফা দাখিলা পদ্ধতিতে লাভ ক্ষতি কিভাবে নির্ণয় করব? লাভ ক্ষতির আমাদের সূত্র আছে। এই সমাপনী মূলধনের সাথে উত্তোলন যোগ করব, প্রারম্ভিক মূলধন বিয়োগ করব এবং একই সাথে অতিরিক্ত মূলধন কি বিয়োগ করে দিব। সাথে অতিরিক্ত মূলধন কি আমরা বিয়োগ করে দিব। এটার মান যদি পজিটিভ হয় তাহলে কি আমাদের লাভ হবে। আর যদি ঋণাত্মক মান বের হয় তাহলে ক্ষতি বোঝাবে। একতরফা দাখিলা পদ্ধতি ও সমজাতীয় গাণিতিক সমস্যার সমাধানের জন্য একটা ছক আছে। এই ছকটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই পাশে টাকার অঙ্ক, এই পাশে টাকার অঙ্ক সমান হবে। এই পাশে কি থাকবে? যেমন নিট ক্ষতি অথবা মোট ব্যয়। এর সাথে উত্তোলন বা সমাপনী মূলধন। এই পাশে কি দিব? প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, নিট লাভ অথবা মোট আয়। এই বিষয়গুলা থাকবে। তো এই বিষয়গুলো কি উদ্দীপক দেখে বসিয়ে দিব। তারপর আমাদের যেটা গ্যাপ থাকবে সেটাই আমাদের উত্তর চলে আসবে। আমরা ম্যাথ প্র্যাকটিস করব তাহলে সহজেই বুঝে যাব। যে ১ই অক্টোবর তারিখে PQS কোম্পানি ৳৩৫,০০০ মালিকানা সত্ত্ব প্রদর্শন করে। অক্টোবর মাসে মালিক ৳২,০০০ অতিরিক্ত বিনিয়োগ করে এবং কোম্পানি ৳৬,০০০ নেট মুনাফা অর্জন করে। যদি ৩১শে অক্টোবর তারিখে মালিকানা সত্ত্ব ৳৪০,০০০ হয়, তবে অক্টোবর মাসে মালিকের উত্তোলনের টাকার পরিমাণ কত হবে? অর্থাৎ ভয়ের কিছু নেই আমরা এটা কি ছকের মধ্যে দিয়ে দিব তারপরে আমাদের কি উত্তর বের হয়ে যাবে। অর্থাৎ এই যে আমাদের উদ্দীপকে ১ম অঙ্ক কত টাকা আছে? ৳৩৫,০০০ এটা কি? প্রারম্ভিক মূলধন। এই যে প্রারম্ভিক মূলধনের জায়গায় আমরা ৳৩৫,০০০ বসিয়ে দিলাম। তারপরে কি? অক্টোবর মাসে মালিক ৳২,০০০ অতিরিক্ত মূলধন বিনিয়োগ করে। এই যে অতিরিক্ত মূলধন এই যে ৳২,০০০ বসিয়ে দিলাম। অর্থাৎ ছকটা আমাদের মনে রাখতে হবে। তারপরে কি? কোম্পানি ৳৬,০০০ নেট মুনাফা অর্জন করে। মুনাফা এই যে নিট লাভ বা আয় এই যে ৳৬,০০০ তাহলে সবই তো আমাদের ফিল আপ হয়ে গেল। তাহলে এই সবগুলা যোগ করলে আমাদের ৳৪৩,০০০ হয়। আমাদের বের করতে বলছে উত্তোলনের পরিমাণ এই পাশে আছে। তো পরে আরো কি বলা আছে আমরা দেখি। যদি ৩১ অক্টোবর তারিখে মালিকানা সত্ত্ব ৳৪০,০০০ ৳৪০,০০০ আমরা বসিয়ে দেই। এই যে সমাপনী মূলধন, মালিকানা সত্ত্ব বছর শেষে তো সেটা আমাদের সমাপনী মূলধন সেটা কত? ৳৪০,০০০ মালিকানা সত্ত্ব মানে কি মূলধন। এই যে ৳৪০,০০০ বসিয়ে দিলাম। আমাদের উত্তোলনের জায়গায় একটা গ্যাপ আছে না? অর্থাৎ এই পাশের টাকা আর এই পাশের টাকা সমান হবে। তাহলে এখানে যদি ৳৪৩,০০০ হয় এখানেও ৳৪৩,০০০ হবে। এখন ৳৪৩,০০০ কিভাবে হবে? এখানে ৳৪০,০০০ হবে। আরো ৳৩,০০০ দরকার। সেই ৳৩,০০০ কি আমাদের উত্তোলন? এই যে বি নাম্বার এটাই কি আমাদের উত্তোলনের পরিমাণ। এই ছিল আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী এবং একতরফা দাখিলা পদ্ধতি এবং সমাপনী দাখিলা। বিশেষ করে এখানে ব্যাংক সমন্বয় বিবরণী খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি একবার না বুঝো তাহলে দ্বিতীয়বার ক্লাসটি দেখবে।